মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। সারা রাত এই চিন্তায় রিজুর ঘুম এলো না। পুরো ঘর সে পায়চারি করতে থাকে। এভাবেই কখন ভোর হয়ে যায় রিজু নিজেও বুঝতে পারে না। রিজুর মনে হয় যে সে চেষ্টা তো করুক, এতদিন এত কিছু বানিয়েছে যখন, কিছুটা হলেও নিপুণতা এসেছে তার হাতে, তা দিয়েই শুরু করুক মূর্তি তৈরির কাজটা। তারপর দেখাই যাক না কোথায় গিয়ে দাঁড়ায়। এই ভেবে রিজু হাতে কোদাল আর ডেকচি নিয়ে বেরিয়ে পড়ল মাটি কাটতে। নদীর ধারে পৌঁছে খুঁজে খুঁজে সবচেয়ে ভালো মাটিটা সে বার করল। তারপর সেটাকে কোদাল দিয়ে কেটে চাপাতে শুরু করলো ডেকচিতে। ইতিমধ্যে লক্ষ্মীরও ঘুম ভেঙেছে। ঘুম থেকে উঠে সে রিজুকে দেখতে না পাওয়ায় এক ফোঁটাও অবাক হয় না। সত্যি কথা বলতে কি, এতদিনে ওদের মধ্যে একরকম দূরত্ব তৈরি হয়েছে। লক্ষ্মীর সারাক্ষণ মনে হতে থাকে এই রিজুকে সে চেনে না, এইকে সে ভালোবাসেন। যাকে ভালোবেসেছিল সেই রিজু কোথায় যেন একটা হারিয়ে গেছে। শুধু বাইরের আদলটা একই রকম থেকে গেছে, কিন্তু তাও রিজুর জন্য চিন্তা করা লক্ষ্মী বন্ধ করতে পারে না। হাজার হোক, একে ভালোবেসেই লক্ষ্মী তার নিজের সবকিছু ছেড়ে এসেছিল। একেই সে নিজের জীবন সঙ্গী বলে মেনে নিয়েছে। তাই লক্ষ্মী একজন ভালো স্ত্রীর মতো সব দায়িত্ব পালন করে যায়। বাড়িতে কাজ করা, ছেলে সামলানো, এমনকি লোকের বাড়িতে কাজ করে টাকা রোজগার করে আনা। যে সময়টা রিজু ছিল না, তখন থেকেই এই রকম অভ্যেসটা লক্ষ্মীর হয়ে গেছে। যদিও আজকে তার অবাক হওয়ার পালা। ঘুম থেকে উঠে বাইরে আসতেই লক্ষ্মী রিজুকে দেখতে পায়, তবে নতুন না, তার পুরনো রিজুকে। এক হাতে কোদাল, আরেক হাতে ডেকচি। ডেকচিতে এক গাদা মাটি ভরা। লক্ষ্মীর মন খুশিতে নেচে ওঠে, এই আশায় যে হয়তো পুরনো রিজু ফিরে এসেছে। তার এই নতুন তৈরি হওয়া বৈচিত্র্যগুলোকে ভেঙে আবার হয়তো ওদের পুরনো সুখের সংসারটা ফিরে পাবে লক্ষ্মী। রিজু দেখে লক্ষ্মীকে। লক্ষ্মী বহুদিন পর এই প্রথম রিজুর দিকে তাকিয়ে আলতো একটা হাসি হাসে। সেটা দেখে রিজুরও বুকের ভেতরটা কেমন যেন শান্ত হয়ে যায়। রিজু মনে মনে ভাবে, সবটাই কালকর্ণী দেবীর দান। একে অপরের সাথে কোনো কথা বলে না ওরা দুজন, কিন্তু তাতেও সদ্য তৈরি হওয়া দূরত্বটা কিছু মাত্রায় কমে যায়। লক্ষ্মী খুশি মনেই বেরিয়ে যায় তার দৈনন্দিন কাজ সারতে। আরেকদিকে শুরু হয় রিজুর ক্রমাগত চেষ্টা। প্রথমে কাজের জায়গায় বসে রিজু একটু ভাবুক হয়ে যায়। কতদিন হয়ে গেছে সে এইভাবে কাজে বসেনি। আগে দিনের পর দিন রিজু কাটিয়ে দিত এই একটা জায়গায় বসে। যদিও বেশিক্ষণ এটা চলে না, খুব তাড়াতাড়ি নিজের মন থেকে এসব ভাবনা মুছে ফেলে রিজু কাজে লাগে। মাটিটাকে প্রথমে সযত্নে তুলে নেয় নিজের হাতে, তারপর চরকায় বসিয়ে শুরু হয় আসল কাজ। ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যায়, রিজুর কোনো হুঁশ থাকে না। শেষে যখন মূর্তি তৈরি হয়, তখন রিজু সেটা দেখে রেগে একধারে ছুঁড়ে ফেলে দেয়। মূর্তিটা যে শুধু দেবীর মুখের মতো হয়নি তা নয়, সেটা কোনো মানুষের মুখের আদল বললেও বাড়িয়ে বলা হবে। রিজু মন মরা হয়ে চুপচাপ বসে যায়। ঠিক তখনই লক্ষ্মী এসে পৌঁছয় ওখানে। লক্ষ্মী প্রথমে কাজে যাবে ঠিক করেছিল, কিন্তু রিজুকে এতদিন পরে কাজ করতে দেখবে বলে নিজেকে আটকাতে পারেনি সে। চুপচাপ এসে দাঁড়িয়েছিল একটু দূরে। যতক্ষণ রিজু কাজ করেছে, লক্ষ্মী দাঁড়িয়ে সেটাই দেখে গেছে। এবার নিজের ভালোবাসার মানুষটাকে এভাবে মন মরা হয়ে বসে থাকতে দেখে লক্ষ্মী আর নিজেকে আটকাতে পারে না। রিজুর কাঁধে হাত রেখে লক্ষ্মী বলে, তুই একটু বেশি চেষ্টা করছিস লাই, মাথা ঠান্ডা করে কাজটা কর, দেখবি ঠিক হবে।
লক্ষ্মীর মুখের কথাগুলো যদিও শোনে রিজু, কিন্তু ওর মনে পড়ে যায় লকুর কথা। লকুও রিজুকে ঠিক একই কথা বলতো। রিজু চোখে জল নিয়ে তাকায় লক্ষ্মীর দিকে, আলতো হেসে লক্ষ্মীকে বোঝায় যে সে ওর সব কথা শুনেছে আর সে মানবেও। লক্ষ্মীও হেসে সেখান থেকে চলে যায়। এই ঘটনার পর রিজু বুকের মধ্যে বেশ একটা জোর পায়। তার আগের কাজের প্রতি জেদটা যেন রিজু ফিরে পেয়েছে। আবার একটু মাটি তুলে নিয়ে রিজু মূর্তি তৈরির কাজ শুরু করে। বেশ কিছু ঘন্টা পেরিয়ে যায়, কিন্তু ফল আগের মতনই হয়। এবার যদিও রিজু হাল ছাড়ে না, সে আবার মাটি তুলে কাজে বসে। এইভাবেই পুরো দিনটা পেরিয়ে যায়, কিন্তু কাজ কিছুই এগোয় না। রাত্রে ক্লান্ত হয়ে রিজু শুতে যায়। তার মাথায় হাত বুলিয়ে দেয় লক্ষ্মী। সে বলে, কালকে তুই আবার চেষ্টা করিস, দেখবি ঠিক হয়ে যাবে। আমার বিশ্বাস আছে তোর উপর। রিজুও বুক ভরা আত্মবিশ্বাস নিয়ে ঘুমোতে যায়। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। পুরোপুরি না হলেও রিজুর কাজ আস্তে আস্তে ভালো হতে থাকে। রিজুর যে বিশ্বাসটা ছিল শিল্পীর কাছে শিল্প স্বাভাবিকভাবেই আসে, এটা ভাঙতে থাকে। রিজু বুঝতে পারে চেষ্টা করলে, বুদ্ধি প্রয়োগ করে খাটলেই সব করা যায়। এতটাই পটু হয়ে ওঠে রিজুর হাত যে সে খুব কম সময়েই অনেকের থেকে ভালো মানুষের মূর্তি তৈরি করে ফেলতে পারে। কিছুটা ঠিক যেমন লকু পারত। কিন্তু এটাতেও রিজুর শান্তি হয় না। যতই ভালো পারুক না কেন, যে দেবীকে সে স্বপ্নে দেখেছিল কই তার মতো তো হচ্ছে না। সেই দেবীর মুখটাই সারাক্ষণ ভাসতে থাকে রিজুর মাথায়। লক্ষ্মীর চিন্তাটা আবার ফিরতে শুরু করে। রিজুর ব্যবহার আবার পাল্টাতে শুরু করেছে। সে আবার লক্ষ্মীর কথায় চিৎকার করে। সারাদিন বসেই থাকে কাজের জায়গায়, অনেক সময় খেতেও আসে না। কতদিন এরকম হয়েছে যে লক্ষ্মী খাবার বেড়ে চলে গেছে কাজে, ফিরে এসে দেখেছে খাবার যেইকে সেই পড়ে আছে, আর রিজু তখনও মাটি হাতে কাজ করে যাচ্ছে। লক্ষ্মী নিজের হাতে খাইয়ে দিয়ে এসেছে তাকে, কিন্তু অনেক সময় সেটার জন্যও কথা শুনতে হয়েছে লক্ষ্মীকে। যদিও এই ব্যবহারে অভ্যস্ত থাকাতে লক্ষ্মীর খারাপ এখন আর লাগে না। সে এটাকেই নিজের নিয়তি বলে মেনে নিয়ে তার দায়িত্বগুলো পালন করতে থাকে। এমনকি ছেলের দিকেও রিজু তাকায় না। জবা যখন খেলতে গেছে তার বাবার সাথে, রিজু তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছে। তাই জবাও এখন ভয়ে যায় না তার বাবার কাছে। এমনিই একদিন একটা চিৎকার বেরিয়ে আসে রিজুর কাজের জায়গা থেকে। যদিও এই চিৎকার শুনেই বোঝা যায় এটা আনন্দের চিৎকার। লক্ষ্মী সেটা বুঝতে পেরে হাসি মুখেই ছুটে যায় সেদিকে। জবা একটু ভয়ে ভয়েই যায়। রিজু লক্ষ্মী আর জবাকে আসতে দেখে ছুটে গিয়ে তাদেরকে জড়িয়ে ধরে। রিজু লক্ষ্মীর দিকে তাকিয়ে বলে, আমি পেরেছি গো, আমি পেরেছি রে, আমি পেরেছি। ও দেখ, ও দেখ, দেবীর মূর্তি তৈরি করতে পেরেছি। বলেই রিজু ইশারা করে সামনে রাখা একটা মাটির মূর্তির দিকে। তারপরই রিজু আনন্দে লাফাতে থাকে। ছেলের হাত ধরে নাচতে থাকে। লক্ষ্মীও ওদের সঙ্গ দেয়। কিন্তু মূর্তিটা দেখে লক্ষ্মীর মনের ভেতর কিরম একটা মোচড় দিয়ে ওঠে। লক্ষ্মী রিজুকে জিজ্ঞেস করে, ই কার মূর্তি রে? রিজু আনন্দে থাকতে না পেরে লক্ষ্মীকে সবটা খুলে বলে। কেমন ভাবে সেই কাপালিকের কাছে গিয়ে রিজু নিজের সব দুঃখের কথা বলে, আর কাপালিক তাকে বলে তার সব সমস্যারই সমাধান হবে যদি সে এই দেবীর পূজা করে। লক্ষ্মী সবটা শুনে রিজুকে আবার জিজ্ঞেস করে, তাই এই দেবের নামটা কি? রিজু দুটো হাত কপালে ঠেকিয়ে বলে, কালকর্ণী দেবী। নামটা শুনতেই লক্ষ্মীর মনের মোচড় দেওয়াটা যেন বেড়ে যায়। লক্ষ্মী মনে মনে ভাবতে থাকে, এ কেমন ভগবানের নাম?
কালকর্ণী দেবী। এত ভগবানের নাম সে শুনেছে, সে নিজেই এদের কতজনকে পুজো করে, কিন্তু এরকম দেবতার নাম তো আজ অব্দি সে শোনেনি। আর তাছাড়া সেই কাপালিক সাধুকেও কোনোদিন খুব একটা সুবিধের মনে হয়নি লক্ষ্মীর। লক্ষ্মীর এও মনে হয় যে সেই কাপালিক তাদের ক্ষতি করার জন্য এরকম একটা দেবীর কথা বলেনি তো। এই দেবীর পুজো করলে কি ক্ষতি নেমে আসতে পারে তাদের জীবনে? কালকর্ণী দেবীর মূর্তি তৈরি করার পর থেকেই রিজু যেন তার হারানো আত্মবিশ্বাস খুঁজে পেল। আবার নতুন করে সে মাটির জিনিস তৈরি করার কাজ শুরু করল, আর কাপালিকের কথা মতো পুজোও করতে থাকলো দেবীর। লক্ষ্মীর মনে যদিও কৌডাকটা কিছুতেই আর যায় না, কিন্তু সে কিছু বলেও না রিজুকে। ভয় লাগে লক্ষ্মীর, যদি আবার রিজু আগের মতো পালিয়ে যায় বা লক্ষ্মীকে জোর গলায় ধমক দেয়। রিজু কাপালিকের কথা মতো নিষ্ঠার সাথে দেবীর পুজো করতে থাকে। সে আবার হাটে যাওয়া শুরু করে মাটির তৈরি জিনিসগুলোকে নিয়ে। বিক্রিও হয়, কিন্তু সেটা এতটাই অল্প যে তাতে বাড়ি চলে না। কিন্তু রিজু আশা ছাড়ে না। দেবী আর কাপালিকের প্রতি বিশ্বাস ওর অটল। এমনই একদিন রিজু হাটে যায় মাটির জিনিসগুলোকে নিয়ে। সেদিন একদমই বিক্রি হয় না একটা জিনিসও। স্বাভাবিকভাবেই রিজুর মনটা খারাপ হয়ে যায়। মূর্তি তৈরি হওয়ার পর থেকে যেদিনই রিজু হাটে আসতো, ওর সাথে থাকতো একটা ঝোলা। ঝোলার মধ্যে যত্নে ভরা থাকতো দেবীর মূর্তি। রিজুর বিশ্বাস ছিল এই মূর্তি সাথে রাখলে দেবীর কৃপা পাওয়া যাবে, আর রিজুর জিনিস হাটে বেশি করে বিক্রি হবে। তাই ওই দিন যখন বিক্রি একদমই নেই, রিজু ঝোলা থেকে মূর্তিটা বের করে নিজের সামনে রাখে। দুটো হাত জড়ো করে মাথায় ঠেকিয়ে ভক্তিতে চোখ বন্ধ করে নেয়। তারপর মনে মনে একবার কাপালিকের দেওয়া মন্ত্র উচ্চারণ করে নেয়। তারপর জোর গলাতেই মূর্তির দিকে তাকিয়ে বলে, মা, দেখছিস তো কি রকম অবস্থা, একটু রেহাই দে মা, একটু কৃপা কর আমাদের উপর। কথাগুলো বারবার বিড় করে বলতে থাকে রিজু। ঠিক এই সময়েই সামনে এসে দাঁড়ায় একজন বৃদ্ধ। মাথার সব চুল পাকা, চোখে মোটা রিমের চশমা, হাতে পায়ে চামড়াও বয়সের সাথে কুঁচকে গেছে, কিন্তু হাঁটা চলার ভঙ্গিতে আভিজাত্য স্পষ্ট বোঝা যাচ্ছে। বাকি সবার মতোই সেও খোয়ায় এসেছে প্রকৃতিকে উপভোগ করতে। হাটে ঘুরে ঘুরে সব জিনিস দেখার সময় তার চোখ পড়ে রিজুর সামনে থাকা মূর্তির দিকে। সেটা দেখতে পেয়েই দোকানের সামনে থমকে দাঁড়িয়ে পড়ে বৃদ্ধ। এরকম মূর্তি সে আগে কোনোদিন কখনো দেখেনি। রিজুর হাত জোড় করা ভঙ্গি দেখে বৃদ্ধর এটা বুঝতে অসুবিধা হয়নি যে এক দেবীর মূর্তি, কিন্তু এরকম দেবী সে আগে কোনোদিন দেখেনি। এসবের সাথে সাথে বৃদ্ধর চোখে মূর্তির নিপুণতাও ধরা দেয়। মনে মনেই সে বাহবা জানায় এই মূর্তির নির্মাতাকে। সব মিলিয়ে বৃদ্ধের মনে একটা উৎসাহ চাড়া দিয়ে ওঠে মূর্তিটার প্রতি। সে ঠিক করে ফেলে যে সে মূর্তিটা কিনবে। রিজু এখনো চোখ বন্ধ করে হাত জোড় করে বিড়বিড় করে যাচ্ছে। ওর চোখ খোলে বৃদ্ধের গলা খাকরানিতে। বৃদ্ধ গলাটা পরিষ্কার করে রিজুর দিকে একবার তাকায়, তারপর ওই মূর্তির দিকে আঙুল দেখিয়ে জিজ্ঞেস করে রিজুকে, এটা কিসের মূর্তি? রিজু একটু অপ্রস্তুতভাবে হেসে বলে, এটা এটা একটা দেবীর মূর্তি। কথাটা শুনে বৃদ্ধ খানিকটা বিরক্ত হয়েই আবার বলে ওঠে, আহা, সেটা বুঝতে পেরেছি তোমার প্রণাম করা দেখে, কিন্তু কোন দেবী সেটা বুঝতে পারিনি, তাই জানতে চাইছি। এটা শুনে রিজুর মুখের হাসিটা একটু হলেও মিলিয়ে যায়। ওর মনে এই নিয়ে দ্বন্দ্ব লেগে যায় যে বৃদ্ধকে দেবীর ব্যাপারে বলাটা কি উচিত হবে।
কিছুক্ষণ একভাবে রিজু ভাবতে থাকে। উত্তর না পাওয়াতে বৃদ্ধ এবার অস্থির হয়ে জিজ্ঞেস করে, কি হলো বলছো না যে? এটা কিসের মূর্তি? কথাটা রিজুকে ওর ভাবনা থেকে বের করে নিয়ে আসে। মনের দ্বন্দ্ব একপাশে রেখে রিজু বলেই ফেলে, এটা কালকুর্ণী দেবীর মূর্তি গো বাবু। নামটা শুনে বৃদ্ধের ভুরু একটু কুঁচকে যায়। সে মুখে হাত দিয়ে গম্ভীরভাবে কিছুক্ষণ ভাবে, এবার একটু অবাক হওয়ার সুরেই বলে, কালকুর্ণী দেবী? এ কেমন দেবী হে? এর নাম তো আগে কোনোদিন শুনিনি। তা তুমি কি করে জানলে এর ব্যাপারে? রিজু আবার চিন্তায় পড়ে যায়। এবারও একই জিনিস মাথায় আসে, এই বৃদ্ধকে কি বলা উচিত হবে? কিন্তু বৃদ্ধ আবার এই একই প্রশ্ন করাতে এবার রিজু বলে দেয়, একটা সাধু এসেছিলেন, আমার তো খুব খারাপ দিন যাচ্ছে বাবু, বিক্রি হয় না, বাড়িতে টাকাও দিতে পারে না। আর তা সে সাধু বললে যে এই দেবীর পূজা করলে নাকি সব ঠিক হয়ে যাবে, তাই সব পূজা করা। এটা বলেই রিজু চুপ করে গেল। ওদিকে বৃদ্ধ যদিও আরো প্রশ্ন করেই চলল, তা এই দেবীর মূর্তি তো কোনোদিন দেখিনি, তুমি গড়েছ এটা? প্রশ্ন শুনে রিজু মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। বৃদ্ধ আবার জিজ্ঞেস করে, তা নিশ্চয়ই আগের কোনো মূর্তি বা ছবি দেখে করেছ, সেটা পেলে কোথায়? হ্যাঁ, রিজু বলে, বাবু ই দেবীরে কেউ কোনোদিনই দেখে নাই, কোনো ছবি পাবো কোত্থেকে? এটা তো আমি স্বপ্নাদেশে বানাইছি। কথা বলার সাথে সাথে রিজু চুপ করে, মনে মনে নিজেকেই দোষারোপ করতে শুরু করে। ও বুঝতে পারে এবার একটু বেশিই বলে ফেলেছে ও। ওদিকে বৃদ্ধ সব কথা মন দিয়ে শুনে বিড়বিড় করে বলে উঠল, বাহ, ফ্যাসিনেটিং। রিজুর কিছুটা বিরক্তি ভাব এলো এবার। বৃদ্ধের এত প্রশ্নের কোনো কারণ খুঁজে পাচ্ছিল না রিজু। তাই এবার সে একটু জোর দিয়েই বৃদ্ধের দিকে তাকিয়ে বলে উঠল, বাবু তুই কিছু কিনবে? দেখ, না কিনলে তুই এবারে যা, আমি কিন্তু এবার বাড়ি যাব। হ্যাঁ। প্রশ্ন শুনে বৃদ্ধ এক মুখ হাসি হেসে বলল, কিনবো না কে বলল? কিনবো বলেই তো দাঁড়ালাম তোমার দোকানের সামনে, কিন্তু তার আগে একটু জেনে নিচ্ছিলাম। কথাটা শুনে এবার রিজুর মুখে বড় একটা হাসি দেখা দিল। সে মন ভরে একবার ধন্যবাদ জানালো দেবীকে, যদিও সেটা তার মূর্তির দিকে তাকানো দেখেই বোঝা গেল। তারপর বৃদ্ধের দিকে তাকিয়ে উৎসাহের সাথে রিজু বলল, হে বাবু, তুই বল, তুই কি কিনবি? মাটির সোরা আছে, কলসি আছে, অনেক রকমের পাবি আমার কাছে। তুই কি নিবি বল, আমি সব থেকে কম দামে তোকে দেবো। এরকম দাম তুই বাজারে আর কোথাও পাবি লাই। একসাথে হুড়মুড় করে এত কথা শুনে বৃদ্ধ জোর গলাতেই হেসে ফেলল। তারপর নিজের শান্ত ভাবভঙ্গিতেই সে বলল, ওরে থাম থাম, দাম কিছুরই কমাতে হবে না, কিন্তু আমি সরা বা কলসি কোনোটাই কিনতে ইচ্ছুক নই। আমি এই দেবীর মূর্তি কিনতে চাই তোর থেকে, আর এর যা দাম বলবি আমি দিতে রাজি। এই কথাগুলো শুনেই অবাক হয়ে যায় রিজু। ওর মুখের হাসি এক নিমেষে মিলিয়ে যায়। এ কি বলছে এই বৃদ্ধ? নিজের আরাধ্য দেবীকে রিজু পারবে বিক্রি করতে? মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।